শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দেব। চেষ্টা করব খবরটা খুব বড় করে না বলতে এবং দ্রুততার সাথে বলতে, যাতে করে এই 1 ঘন্টায় আপনারা সব ধরনের আপডেট জেনে যেতে পারেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি। নৌবাহিনী কর্মকর্তাকে মারধর এবং হত্যা চেষ্টা মামলায় কারাগারে থাকা ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের রিমান্ড শুনানি আগামীকাল হবে, আর তাকে ধানমন্ডি থানায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। একই মামলায় জেলে থাকা তার দেহরক্ষী জাহিদের রিমান্ড শুনানি হবে কাল। পুলিশ দুজনেরই 7 দিন করে রিমান্ড আবেদন করেছে। এদিকে আজ গ্রেফতারের পরে ইরফানের ব্যক্তিগত সহকারী এবি সিদ্দিকী দীপুকে আদালতে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে এবং সোমবার দিনভর সংসদ সদস্য হাজি সেলিমের চকবাজারের বাড়িতে র্যাব অভিযান চালায়। অভিযানে বাড়ির বিভিন্ন কক্ষ থেকে প্রায় 40টির মতো ওয়াকিটকি, গুলি সহ বিদেশি পিস্তল, বিদেশি মদ, ইয়াবা, পুলিশের হ্যান্ডকাফ সহ আধুনিক প্রযুক্তির ড্রোনও পাওয়া গেছে। পরে ইরফান মোহাম্মদ সেলিমকে গ্রেফতার দেখিয়ে 1 বছরের সাজা দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তাকে জখম করেছে, এই জখমের জন্য এই মামলাটা হয়েছে। তাকে তার যে গতিরোধ করেছে, সরকারি অফিসারকে সে গতিরোধ করেছে, ক্রিমিনাল ইন্টিমিডেশন, যে তাকে অপরাধ করার যে প্রবণতা, সেই জিনিসটা উনি দেখিয়েছে। এই মুহূর্তে আমাদের সহকর্মী ইব্রাহিম খলিল আছেন সিএমএম আদালতে, আমাদের সাথে যুক্ত আছেন তিনি। ইব্রাহিম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? রিমান্ডের বিষয়েই জানতে চাচ্ছি, অর্থাৎ ইরফান সেলিমের যে রিমান্ড বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে, লাস্ট আপডেট জানিয়ে দেবেন। বৃষ্টি, আপনি যেমনটি বলছিলেন, ইতিমধ্যে কিন্তু গ্রেফতার করা হয়েছে গতকালকে ইরফান সেলিমকে এবং তার দেহরক্ষী জাহিদকে, এবং তাদেরকে র্যাব গ্রেফতার করে এবং তাদেরকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়, দুজনকে 2 বছরের 6 মাস করে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল অবৈধ অস্ত্র রাখার, অভিযোগ ছিল অবৈধ মাদকদ্রব্য রাখার, অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ যে একই সাথে তারা যে বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস, ওয়াকিটকি অবৈধভাবে রেখেছেন। এবং সেই সাজায় এখন পর্যন্ত কারাগারে রয়েছেন ইরফান সেলিম এবং তার দেহরক্ষী জাহিদ। ধানমন্ডি থানার যে মামলাটি হয়েছিল নৌবাহিনীর কর্মকর্তাকে প্রহার করার জন্য, মারধর করার জন্য, হত্যা চেষ্টায়, সেই মামলায় আজকে শোন অ্যারেস্ট দেখানোর জন্য ধানমন্ডি থানা পুলিশ একটি আবেদন পাঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, আদালত নাম্বার 3-এ, এবং সেখানে একই সাথে আবেদন পাঠানো হয় ইরফান সেলিম ও জাহিদকে রিমান্ডে নেয়ার। সে আবেদনটুকু আদালতে পৌঁছেছে এবং আদালত যেটি জানিয়েছেন যে আগামীকাল এই বিষয়ে শুনানি হবে এবং আগামীকালই মূলত আদালতে আসামি 2 জন অন্যতম আলোচিত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী জাহিদকে আদালতে আনা হবে এবং আগামীকাল রিমান্ডে শুনানি হবে। এবং ইতিমধ্যে এই মামলাটিতে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। তো আগামীকাল পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আদালতে শুনানি হবে। শুনানিতে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত থাকবেন আশা রাখি, এবং তখন জানা যাবে যে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে, সে 7 দিনের রিমান্ডের মধ্যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কতদিনের রিমান্ড মঞ্জুর করেন হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম এবং তার দেহরক্ষী জাহিদের। বর্তমানে তারা যে মোবাইল কোর্ট তাদেরকে যে সাজা দিয়েছেন, সেই সাজায় কারা অন্তরীণ রয়েছেন। অনেক ধন্যবাদ ইব্রাহিম খলিল, বেশ বিস্তারিত জানিয়েছেন আপনি। সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে কাউন্সিলর ইরফান সেলিমের ঘটনায় প্রভাব মুক্ত হয়ে দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। দুপুরে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের হটলাইন উদ্বোধন শেষে কথা জানিয়ে বলেছেন, নারী নির্যাতন রোধে কঠোর আইন করলেও নির্যাতন কমেনি, তবে দ্রুত এই পরিস্থিতির উন্নতি না হলেও ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই মুহূর্তে প্রতি থানায় নারী কর্মকর্তা দেওয়ার মতো অবস্থা নেই বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার। আইনের চোখে কে প্রভাবশালী আর কে প্রভাবশালী না, সেটা দেখার দায়িত্ব আমার না। আমার দেখার দায়িত্ব সে অপরাধ করেছে কি অপরাধ করে নাই, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠুভাবে যেভাবে তদন্ত করার দরকার, যেভাবে একজন অপরাধীকে বিচারের আওতায় আনা দরকার, ঠিক একইভাবে আনা হবে। কাউন্সিলর ইরফান সেলিমকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। যেহেতু এই বিষয়টি বিচারাধীন আছে, তাই বিচারে সে দণ্ডিত হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সব কথা বলেন তিনি। আইনে যেভাবে আছে, সে তাকে বরখাস্ত করার পরে তার বিষয়টা
পূর্ণাঙ্গ তদন্ত অর্থাৎ সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। যেহেতু বিচারাধীন একটা বিষয়, আমরা কোর্টের রায়টাকে আমলে নিয়ে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নিতে হবে। ব্লগার ওয়াশিকুর রহমান হত্যা মামলার চার্জ গঠনে ভুল ধরা পড়েছে এবং এটিকে ক্লারিক্যাল মিস্টেক বলেই উল্লেখ করে রায় মুলতবির আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আর তাই আজ রায় দেয়ার দিন ধার্য থাকলেও নতুন করে চার্জ গঠনের আদেশ দিয়েছেন আদালত। ফলে মামলাটির কার্যক্রম আবারও নতুন করে শুরু হবে এবং ভুলের দায় স্বীকার করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর। সকালে 3 আসামিকে আদালতে আনা হয়। বিজ্ঞ হুজুর আদালতের কাছে আবেদন করছি এই মামলাটা রায় থেকে উত্তোলনপূর্বক দণ্ডবিধির 120 সাবসেকশন 2 দ্বারা সংযুক্ত করত পুনরায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করার জন্য বিজ্ঞ আদালত আজকে আমাদের আবেদনে আংশিক মঞ্জুর করছে। তো মাননীয় আদালত ওনাদের শুনানি মঞ্জুর করেছেন এবং আগামী 20 তারিখে 4-11 তারিখে আজকে রায় মুলতবি করে আগামী 4-11-20 তারিখে উভয় পক্ষের শুনানি অন্তে অভিযোগ গঠন শুনানি হবে। বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্ত বয়স্ক 14 আসামির মধ্যে 6 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। 4 জনকে 5 বছর করে, একজনকে দেওয়া হয়েছে 3 বছরের কারাদণ্ড। 3 জন খালাসও পেয়েছেন। দুপুরে বরগুনা শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান এই রায় দিয়েছেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদী পক্ষ। আমি প্রাপ্তবয়স্ক যে রায় হয়েছে সেই রায়ও আমরা ন্যায় বিচার চেয়েছিলাম, ন্যায় বিচার পেয়েছি এবং এটাও সেরকমই রায় আমরা যে আশা করেছিলাম যেটা সেটাই আমরা পেয়েছি। গডফাদারেরা কিশোর অপরাধীদেরকে ব্যবহার করতেছে যেহেতু তাদের সাজা কম, এই জন্য বিজ্ঞ আদালত অভিমত দিয়েছেন যে এই কিশোর অপরাধীদের সাজা বৃদ্ধি করা উচিত। শিশু আইনের যে সমস্ত বিষয়গুলো ফলো করার কথা ছিল সেই বিষয়গুলো ফলো হয় নাই বিধায়ী এরা প্রত্যেকেই উচ্চ আদালতে যাবেন। রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় এখনও ডিবি পুলিশের এএসআই রাহেনুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়নি। এদিকে গতকাল গ্রেফতার দেখানো 2 নারী মেঘলা ও শম্পাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পিবিআইয়ের কাছে হস্তান্তরের পরে সকালেই তাদেরকে আদালতে নেওয়া হয়। এএসআই রাহেনুল তাকে পুলিশ লাইন্সে ম্যাগজিন গার্ডে নজরদারিতে রাখা হয়, সেটি আছে। তো আমরা এখনো তাকে গ্রেফতার করিনি, দেখছি সে কতটুকু ইনভলভ, কিভাবে কি হয়েছে। দর্শক, রাজধানীর মোহাম্মদপুরের ভাঙ্গারির দোকানে পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরণে 4 জন দগ্ধ। শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি আছেন। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সহকর্মী রিয়াজ রায়হানের কাছ থেকে। রিয়াজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আসলে দগ্ধদের সবশেষ যে শারীরিক অবস্থা সেটিই জানতে চাচ্ছি। এছাড়াও এই দুর্ঘটনা যে ঘটলো সে বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কি? রিয়াজ, শুনতে পাচ্ছেন? দর্শক, আমাদের সহকর্মী রিয়াজ রায়হানের সাথে আমরা যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি। রিয়াজ আমাদেরকে সবশেষ আপডেট জানাবেন। মাত্রই যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম, রাজধানীর মোহাম্মদপুরের যে ঘটনা, রিয়াজ রায়হানকে দেখতে পাচ্ছি। রিয়াজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? যদি শুনে থাকেন, আমি আসলে দগ্ধদের সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছি। দর্শক, আমার মনে হয় আমার সহকর্মী আমাকে শুনতে পাচ্ছে না। আমি দ্রুত এই সংযোগটি আবারও স্থাপন করার চেষ্টা করব। তার আগে হাতে আরেকটি সংবাদ আছে, সেটি আপনাদেরকে জানিয়ে আসতে চাই। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। ইসলামী আন্দোলন এই বিক্ষোভ মিছিল করেছে। এ সময় ফ্রান্স দূতাবাস ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। সকালে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে সংক্ষিপ্ত সমাবেশের পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ফ্রান্স দূতাবাসে ঘেরাওয়ের উদ্দেশ্যে গুলশানের দিকে রওনা হয়। এই মিছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছলে পরে পুলিশ তাদেরকে আটকে দেয়। ফলে সেখানেই তারা তাদের কর্মসূচি সমাপ্ত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সবাইকে ফ্রান্সের পণ্য বয়কট করার আহ্বান জানান তারা। বাংলাদেশের মুসলমানদের সেন্টিমেন্ট উপলব্ধি করতেন, তাহলে তারা এ ব্যাপারে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতেন। কিন্তু আমরা দেখছি তাদের কোনো প্রতিক্রিয়া নেই, কারণ তারাও শয়তানি শক্তির তাবেদারি করছে। অতএব গোটা দুনিয়ায় যারা এই শয়তানি শক্তির তাবেদারি করছে তাদের সাথে মুসলমানদের কোনো আপোষ হতে পারে না। ইসলাম ধর্মের অবমাননার প্রতিবাদে বয়কট ফ্রান্স কর্মসূচি জোরালো হচ্ছে মুসলিম বিশ্বে। মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশের জেরেই মধ্যপ্রাচ্য এবং এশিয়ার অনেক বাজার থেকে ফরাসি পণ্য সরানো হচ্ছে। ফ্রান্সের পণ্য বর্জনের ডাক দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও। ফরাসি মুসলিমরা নিপীড়নের শিকার হলে তাদের সুরক্ষায় বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান তার।
বিশ্বের 150 কোটির ওপর মুসলিম। ইসলামের অপমানের জবাব দিতেই পাকিস্তানের 70-80 লাখ ব্যবসায়ী ফরাসি পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। ঘেরাও করা হবে ফরাসি দূতাবাসও। ইসলাম ধর্ম আর মুসলিম মতাদর্শের প্রতি ন্যূনতম সম্মানবোধ থাকা উচিত ফরাসিদের। তাদের যদি বাক স্বাধীনতা থাকে তাহলে আমরাও মত প্রকাশ করতে পারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইউরোপে নাৎসিদের সাথে যে আচরণ করা হতো, বর্তমানে মুসলিমরা সে বিদ্বেষের শিকার। ফরাসি মুসলিমদের নির্যাতন থেকে রক্ষায় বিশ্ব নেতাদের তৎপর হবার আহ্বান জানাচ্ছি। দর্শক, আমরা আবারও সরাসরি যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজে। সেখানকার বার্ন ইউনিটে ভর্তি আছে রাজধানী মোহাম্মদপুরে ভাঙাড়ির দোকানে যে পরিত্যক্ত বোতল বিস্ফোরণে দগ্ধ 4 জন। তাদের আপডেট জানবো সহকর্মী রিয়াজ রায়হানের কাছ থেকে। রিয়াজ, আপনি মনে হয় এবার আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটি দর্শকদেরকে জানাচ্ছিলাম, আপনার মাধ্যমে একটু দগ্ধদের সবচেয়ে শারীরিক অবস্থা দর্শকদের জানিয়ে দিতে চাই। এছাড়াও এই দুর্ঘটনার বিষয়ে যদি আর কোনো তথ্য থাকে সেটিও একটু জানিয়ে দেবেন। আসলে এখানে মোট 7 জন ভর্তি করা হয়েছে, তার মধ্যে 5 জনের অবস্থায় গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। কারণ সেখানে তারা বলছেন 20 থেকে 72% পর্যন্ত পুড়ে গেছে, শ্বাসনালী সেখানে অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ ধরা হয় যদি কেউ শ্বাসনালী আক্রান্ত হয়ে থাকে তাহলে তাকে গুরুতর এবং একেবারে অতি গুরুতর যেটি বলা হয়ে থাকে আইসিইউতে পর্যন্ত নেওয়া হতে পারে। অর্থাৎ তার অবস্থা খুবই সংকটাপন্ন বলে মনে করা হয়। সেরকম আছেন 5 জন, আর 2 জনকে এখন পর্যন্ত ভর্তি করার মতো অবস্থা হয়নি, সেটা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা যেটা বলছেন যে 7 থেকে 8% পুড়ে গেছে এই 2 জনের। এই 2 জনের অবস্থা মোটামুটি ভালো, তাদেরকে হয়তো কিছুক্ষণ পরে ছেড়ে দেওয়া হতে পারে। আর যে 5 জনের অবস্থা বলা হচ্ছে তার মধ্যে 4 জনই যে দোকানটিতে, যে ভাঙাড়ি দোকানটিতে মূলত বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সেখানে কর্মরত অবস্থায় ছিলেন। আর যে 3 জন, বাকি যে 3 জন আক্রান্ত হয়েছে তারা আশপাশে অবস্থান করছিলেন এবং সেখানে তাদেরকে যে বিস্ফোরণের পরে তাদের আগুনের যে সেখান থেকে আগুন বিস্ফোরিত হওয়ার পরে আগুন তাদের গায়ে গিয়ে পড়েছে। আর যেটি ধারণা করা হচ্ছে বা চিকিৎসকরা যেটি বলছেন বা স্বজনরা যেটি বলছেন যে মূলত সেখানে ভাঙাড়ি দোকানটি ছিল, সেখানে তারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে ভাঙাড়ি জিনিসপত্র যেগুলো রয়েছে সেগুলো কুড়িয়ে এনে মূলত সেখানে যে মেশিনের মাধ্যমে গুঁড়ো করা হয়, সেই মেশিনে দেওয়ার পরপরই মূলত বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে হয়তো সেখানে কোনো স্যানিটাইজারের বোতল ছিল অথবা কোনো স্প্রে, বডি স্প্রে জাতীয় কোনো ধরনের কিছু বোতল থাকতে পারে, যেটি মূলত সেই মেশিনের সাথে ঘর্ষণের ফলে সেখানে আগুনের সৃষ্টি হয়েছে এবং সেই আগুন থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন 5 জনের মধ্যে ন্যূনতম 2 জন, অন্তত 2 জনের অবস্থা এমন যে তাদেরকে বা তাদের বাঁচার সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। চেষ্টা করছেন হয়তো তাদেরকে চিকিৎসা দিয়ে যতটুকু সম্ভব সুস্থ করে তোলা। রিয়াজ, এই মুহূর্তের আপডেট জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, যেমনটি আমাদের সহকর্মী জানিয়েছিলেন, এই ঘটনায় আসলে 7 জন দগ্ধ হয়েছে, যাদের মধ্যে 5 জনের অবস্থাই আশঙ্কাজনক। তারা এই মুহূর্তে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি আছে। আমরা আবারও আপনাকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ রিয়াজ রায়হান। দর্শক, আপনাদেরকে আমরা এবার একটু আন্তর্জাতিক প্রসঙ্গে আবার খবর জানিয়ে দিতে চাই। মার্কিন নির্বাচন যত এগিয়ে আসছে, প্রচারণায় 2 প্রার্থীর ব্যস্ততাও বাড়ছে। সোমবার 2 প্রার্থী প্রচারণা চালিয়েছেন অন্যতম কঠিন ব্যাটল গ্রাউন্ড পেনসিলভানিয়ায়। ডোনাল্ড ট্রাম্পকে জঘন্যতম প্রেসিডেন্ট আখ্যা দিয়েছেন জো বাইডেন। করোনা সতর্কতা নয়, বরং সমর্থকের অভাবেই নাকি সমাবেশ করেন না ডেমোক্র্যাট প্রার্থী, এমন দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পরস্পরকে আক্রমণের পাশাপাশি জয়ের বিষয়ে আশাবাদ জানিয়েছেন দুজনেই। স্লিপি জো বাইডেন ডেলাওয়ার থেকে একটুখানি এগিয়ে পেনসিলভানিয়ায় এসেছেন। তিনি নাকি কোভিডের কারণে র্যালি করেন না। আসলে তার সমাবেশে তো কারো আগ্রহই নেই। কোভিড তাদের একমাত্র আলোচ্য বিষয়। মানুষ এমন কাউকে চায় না যিনি সারাক্ষণ বেজমেন্টে ঘুমান। ডোনাল্ড ট্রাম্প জঘন্যতম প্রেসিডেন্ট, মহামারীতে নেতৃত্বের ক্ষেত্রে নিকৃষ্টতম ব্যক্তি। তিনি জানেন না কি করতে হবে, কোনো পরিকল্পনাই নেই। হাজার হাজার স্বাস্থ্যকর্মী যখন মানুষের জীবন রক্ষায় প্রাণপণ লড়ছেন, তখন অভিযোগ তোলেন চিকিৎসকরা নাকি টাকার জন্য সংক্রমণের সংখ্যা বাড়িয়ে বলেন। মিস্টার প্রেসিডেন্ট, আপনার লজ্জা হওয়া উচিত। চীনের হুমকি ঠেকাতে ভারতের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, সমর্থন দেবে সার্বভৌমত্ব রক্ষার যে কোনো উদ্যোগে। ভারত সফরে সেই আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তার সাথে ভারত এসেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীন আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য চরম হুমকি। এই বৈঠকে প্রতিরক্ষা সম্পর্কের জন্য বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট বেকা চুক্তি সই করে 2 দেশ। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র 1 সপ্তাহ থাকতে এই সফর ও চুক্তির যৌক্তিকতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে।
robust discussions about the Chinese Communist Party. আমরা একমত হয়েছি যে চীনের কমিউনিস্ট পার্টি গণতন্ত্র কিংবা আইনের শাসনের জন্য হুমকি। চীনের যে কোনো হুমকি মোকাবেলায় আমরা সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করার সিদ্ধান্ত নিয়েছি। Nor the freedom of navigation. সাকিব আল হাসানের 1 বছরের নিষেধাজ্ঞা শেষ হবে কাল, কিন্তু 1 বছরের স্থগিত নিষেধাজ্ঞার কি হবে? বিসিবি বলছে এই স্থগিত নিষেধাজ্ঞার জন্য আলাদা করে কোনো কিছুই জানাবে না আইসিসি। স্বয়ংক্রিয়ভাবেই 29 অক্টোবর থেকে মাঠে ফিরতে পারবেন সাকিব। এ নিয়ে কোনো সংশয় নেই বলেও জানিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বলেছেন আগামী নভেম্বরে কর্পোরেট টি-20 টুর্নামেন্ট দিয়ে সাকিব আল হাসান ফিরবেন। সাকিব আল হাসানের উপর আইসিসির যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা আগামী 28 অক্টোবর 2020 পর্যন্ত এটা বলবৎ থাকবে, অর্থাৎ আগামী 29 অক্টোবর 2020 থেকে হি উইল বি অ্যাভেলেবল ফর এনি সিলেকশন বা যে কোনো ধরনের ক্রিকেট কর্মকাণ্ডে উনি অংশগ্রহণ করতে পারবেন। সপ্তাহ বা 10 দিন আগে অবশ্যই আসবে এবং ও আমাদের এই টুর্নামেন্টে খেলবে সেই ব্যাপারটা সে নিশ্চিত করেছে এবং ও এসে আমাদের এখানে সকলের সাথে প্র্যাকটিস করতে পারবে। এদিকে জাতীয় দলের জন্য বেতনভুক্ত ম্যানেজার নিয়োগ দিয়ে নতুন ধারায় যুক্ত হতে চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। নির্বাহী কমিটির আগামী সভাতেই বিষয়টি চূড়ান্ত করা হতে পারে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। মূলত প্রশ্নবিদ্ধ দল নির্বাচনের পুরনো অভিযোগ থেকে মুক্তি পেতেই বাফুফের এই উদ্যোগ। জাতীয় দলের জন্য একজন বেতনভোগী বা একজন স্যালারাইড বা অনারারিয়াম দেওয়া হবে, এরকম কাউকে দায়িত্ব দেয়া এবং যিনি ইন্ডিপেন্ডেন্টলি ইম্পার্শিয়ালি যিনি দায়িত্ব পালন করতে পারবেন। তো সেই বিষয়টি বাফুফে চিন্তা করছে বিভিন্নভাবেই। প্রথমবারের মতো চাঁদের উজ্জ্বল অংশে পানির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদের আলোকিত অংশে পানির অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়েছে। একই সাথে নতুন গবেষণায় দেখা গেছে চাঁদের অন্ধকার অংশে বরফ হয়ে থাকা পানির পরিমাণ ধারণার চেয়ে অনেক বেশি। পানির অস্তিত্ব মেলায় চাঁদে অভিযান এবং গবেষণা সহজ হবে বলে আশা বিজ্ঞানীদের। সোফিয়া খুব অল্প পরিমাণ পানির সন্ধান পেয়েছে চাঁদে। এই পানির পৃথক অণুগুলো চাঁদের সূর্যপৃষ্ঠে দেখা মিলেছে। ধারণা করা হচ্ছে চাঁদের মাটির প্রতি ঘনমিটারে গড়ে 12 আউন্সের 1 বোতল পানি হতে পারে। তবে মাটিগুলো পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমির চেয়েও শুষ্ক। রাস্তা তৈরির সময় পানি প্রবাহ ঠিক রাখতে হবে। প্রয়োজনে ব্রিজ, কালভার্ট, ফ্লাইওভার তৈরি করে হলেও পানি চলাচল স্বাভাবিক রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামলার কারণে প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হলে তা দ্রুত নিষ্পত্তির তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী। একনেক বৈঠকে প্রধানমন্ত্রী এই তাগিদ দিয়েছেন। মোট 5,189 কোটি টাকার 3 প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। সকালে ভিডিও কনফারেন্সে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে নির্দেশনা উনি দিয়েছেন সেটা হলো রাস্তা তৈরির সময় খেয়াল রাখতে হবে যে পানি চলাচল যেন কোনোভাবেই ব্যাহত না হয়। তিনি বলেছেন প্রয়োজনে পর্যাপ্ত পরিমাণে ব্রিজ, কালভার্ট এবং পানি চলাচলের ব্যবস্থা করতে হবে এবং কোনো ক্ষেত্রে যদি এরকম প্রয়োজন হয় তাহলে রাস্তা এলিভেটেড করতে হবে। বিশেষ করে বিল, হাওড়, বাওড় এগুলো বাঁচিয়ে রাখতে হবে। নৈতিক ভিত্তি নেই বলেই বেপরোয়া আচরণ করছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা, এমন দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যুব দলের 42তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান নেতাকর্মীরা। দোয়া ও মোনাজাত শেষে নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই সরকার দলের নেতাকর্মীদের নৈতিক মূল্যবোধ নেই, তারা স্বেচ্ছাচারী আচরণ করছে। সরকারের দুর্নীতি অনাচার থেকে মুক্তির জন্য জবাবদিহিমূলক সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। সরকারের ভিত্তি যেখানে নৈতিকতার উপর প্রতিষ্ঠিত থাকে না, সেখানে সরকারের মন্ত্রী বলেন, কর্মকর্তা বলেন আর তার দলের নেতাকর্মী বলেন, কারণই নৈতিক মূল্যবোধ কাজ করে না। সবাই স্বেচ্ছাচারী হয়, সবাই দুর্নীতিবাজ হয়ে যায়। হাইকোর্টের নির্দেশে প্রয়াত ফ্লাইট কমান্ডার মোস্তফা জগলিল ওয়াহিদের 2 মেয়েকে সোমবার রাতে গুলশানের বাসায় তুলে দিয়েছে পুলিশ। একই সাথে আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের নিরাপত্তায় ওই বাসায় পাহারাও বসানো হয়েছে। আগামী 1 নভেম্বর 2 কন্যা এবং তাদের সৎ মাকে হাজির হতে বলেছেন হাইকোর্ট। সেদিন শুনানি শেষে পরবর্তী আদেশ দেবেন আদালত। ওখানে পুলিশ প্রহর ব্যবস্থা করতে বলছেন যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং একই সাথে আদালতে
টেলিফোনের মাধ্যমে কমপ্লায়েন্স রিপোর্টটা আদালতকে জানাতে বলেছেন। ওনারা যে আদেশটা দিয়েছেন সেই আদেশের মাধ্যমে আমি মনে করি যে ওই দুইটি মেয়ে একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার অধিকার ফিরে পেল। পুরো 3টা ফ্লোর, সেকেন্ড ফ্লোরে উনি অবস্থান করেন, থার্ড ফ্লোর এই দুই মেয়ের জন্য ছেড়ে দিয়েছেন এবং এটা অনেকদিন অব্যবহৃত ছিল। এমএলএম ব্যবসার নামে প্রায় 6 কোটি টাকা আত্মসাৎকারী চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। এরা হচ্ছে গাজী মহিউদ্দিন, আনিসুর রহমান এবং হারুনুর রশিদ। রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে পল্লবী থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে এবং সিআইডি জানিয়েছে সোপান প্রোডাক্টস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে গেল 8 মাসে এই টাকা আত্মসাৎ করা হয়। বিভিন্ন পর্যায়ে 250 ভাগ লভ্যাংশ দেওয়ার নাম করে প্রায় 1,500 গ্রাহকের কাছ থেকে 6 কোটি টাকা আদায় করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টে রক্ষিত প্রায় 60 লক্ষ টাকাও উদ্ধার করা হয়েছে। করোনার মাঝে ডেঙ্গু ভাইরাসের হানায় রাজধানীতে প্রাণ হারালেন বিশেষজ্ঞ চিকিৎসক জাহিদুর রশিদ সুমন। হাসপাতালে রোগী ভর্তির দৈনিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক আছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। এই প্রতিষ্ঠানটির মুখপাত্র ডাক্তার হাবিবুর রহমান বলছেন, শীতে ডেঙ্গু পরিস্থিতি বাড়বে না। কীটতত্ত্ববিদ বলছেন, ধারাবাহিক কার্যক্রম শীতকালে চালালে এডিস মশা নিয়ন্ত্রণের সফলতা আসবে। এবছর যেহেতু এডিস মশার প্রকোপ এবং ডেঙ্গুর প্রকোপ কম ছিল, তাই আগামী বছর ডেঙ্গুর প্রকোপ কিন্তু বেশি হওয়ার একটি সম্ভাবনা আছে। সেই জন্য আগে থেকেই ব্যবস্থা নেওয়া দরকার। এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম সারা বছরব্যাপী পরিচালনা করলেই এডিস মশাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। বেশিরভাগ ভাইরাসের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রেও সিমটোমেটিক চিকিৎসা দিতে হয়। যে কোনো ভাইরাস আক্রমণ সংক্রমণ রোগ এর ক্ষেত্রে একটি কাজ, সেটি হলো সচেতন থাকা। দেশে করোনা ভাইরাসে আরও 20 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে 1523 জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত কোভিড-19 মোট মৃত্যুর সংখ্যা 5838। এ পর্যন্ত 4,15,086 জনের কোভিড-19 শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় 12,617টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট নমুনা করার সংখ্যা 22,83,964। একদিনে করোনা ভাইরাসে 4,09,000 নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে বিশ্বে। সব মিলিয়ে আক্রান্ত 4,38,00,000-এর বেশি মানুষ। সোমবারও 5,000-এর বেশি মৃত্যু হয়েছে কোভিড-19 এবং বিশ্বে মোট প্রাণহানি এ নিয়ে 11,65,000 ছাড়িয়েও গেছে। যুক্তরাষ্ট্রে 520 জনের মৃত্যু হয়েছে একদিনে। 5 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ভারতেও। এছাড়াও তৃতীয় সর্বোচ্চ 405 জনের মৃত্যু হয়েছে আর্জেন্টিনায়। করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় হাল না ছেড়ে বিশেষ তৎপর হতে হবে ইউরোপকে। কন্ট্যাক্ট ট্রেসিংকে গুরুত্ব না দিলে পড়তে হবে গভীর সংকটে। সোমবার WHO এমন আশঙ্কার কথাই জানিয়েছে। ইউরোপের বেশ কিছু দেশে ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। বিশ্বের মোট আক্রান্তের 46% ইউরোপে, আর মোট মৃত্যুর 1/3 এখানে। এদিকে পূর্ণ লকডাউন এড়াতে সতর্কতামূলক স্বাস্থ্যবিধি মানার উপরে জোর দিয়েছে এই সংস্থাটি। 2 দফায় দাম বেঁধে দেবার পরেও বেশি দামেই বিক্রি হচ্ছে আলু। পাইকারি ও খুচরা বাজারে নির্ধারিত দামের চেয়ে 10 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে প্রয়োজনীয় এই পণ্য। বেঁধে দেয়া দাম কার্যকর করার ক্ষেত্রে স্পষ্ট কোনো কৌশল নেই, যার ফলে ভোক্তা ব্যয় বাড়ছে। সরকার যে রেট দিছে, এই রেটে তো আলু আমরা পাইতেছি না, আর ওই রেটে ওখান থেকে আলু আসতেছে না। এই হিসেবে আমরা 37-38 টাকা আমরা বিক্রি করতেছি। কম দামে পাচ্ছেন? কম দামে আমরা পাই নাই, 30 টাকা পাই নাই, আমরা কিনতে পারি না। সরকার যেটা বেঁধে দিছে সেটা তো মনে করেন বাজারে কবে কমবে কবে কি হবে এটা বলা মুশকিল। 38 টাকা কিন না 40 টাকা বেচা, এই আলু বেচে আমাকে বর্তমানে লাভ নাই। না কোনো রিসিট, এখানে তো রিসিট নাই। এখানে তো মনে করেন যে আমরা 80 পাল্লা হিসাবে নিই। সরকার নির্ধারণ করলে এরা তো কোনো কম আইতেছে না, কিছু বলতেছে না। আমরা তো ডেইলি আনি, ডেইলি বেশি, আমরা তো প্রতিদিন আনি। যেদিন দাম বেশি হয় সেদিন আবার বন্ধ করে দিই। সরকার থেকে জানেন যে আলু 30 টাকা করে বিক্রি বা 35 টাকা বিক্রি করবে, আলটিমেটলি কিন্তু সেটার বিন্দুমাত্র প্রভাব কিন্তু মার্কেটে পড়ে নাই। চট্টগ্রামে সরকারের বেঁধে দেওয়া দরে আলু বিক্রি হচ্ছে না কোথাও। নগরের রিয়াজউদ্দিন বাজারে আলুর সবচেয়ে বড় আড়তে অভিযান চালিয়ে বাড়তি দামে আলু বিক্রির প্রমাণ পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 10 জনকে 1,40,000 টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয় খুচরা, পাইকারি বিক্রেতা এবং আড়তদারদের। কোল্ড স্টোরেজ যারা ব্যাপারীরা মাল নিয়ে আসে, আপনারা সেখানে তদারকি করতে হবে।
এবং সেখানে যারা মজুত করে সিন্ডিকেট করে এই আলুর দাম বৃদ্ধি করে, যেখানে মজুত করে রাখছে ওখানে তো কিছু করতে পারতেছে না, ওখান থেকে ওরা তো কিনে আছে যারা ফাটে, ওরা স্লিপে দেয় না, তো আমরা মাল কিনতে স্লিপ দিবেন না, কথা না। তো সরকারের দেওয়ার রেট কোনোভাবে আমাদেরকে আরও দিচ্ছে না, আর ওরা ওদের অনুমতি নেও না নিলে কিছু করার নেই। আমাদের ধরনের বিক্রয় রসিদ দেখাতে পারে নাই, এবং আমাদের কাছে কিছু অভিযোগও রয়েছে যে তারা আপনার খুচরা ব্যবসায়ীদের কাছে কোনো ধরনের বিক্রয় রসিদ তারা প্রোভাইড করতেছে না, তো যার ফলে আমরা বুঝতে পারতেছি যে এখানে তারা একটা কারসাজি করতেছে। সদ্য হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন রংপুরের একটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে এবং ভোট দেওয়ার তালিকায় আছেন মৃত ব্যক্তি, প্রবাসী, নির্বাচন কর্মকর্তাও। কেন্দ্রের ভোট গণনায় প্রিজাইডিং অফিসারের দেওয়া ফলাফলের সাথে রিটার্নিং অফিসার প্রদত্ত রেজাল্টের গড়মিলও ধরা পড়েছে এবং ভূতরে এই ফলাফল চ্যালেঞ্জ করে আবারও ভোট গ্রহণের আবেদন করেছেন পরাজিত এক প্রার্থী। আমার বাবা তো মারাই গেছে, মৃত্যু মানুষের তো ভোট হবেই না। সেই মরা মানুষটা কীভাবে আসি এসে ভোটটা প্রদান করলো? আমাদের সবাই কি দেখা শেখে তো করলো না? এই লোকটা যে কবর থেকে উঠে আসলো, আমার তো এটাও জিজ্ঞেস করতে পারতাম তাকে যে তোমাকে কে মারলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাস উপলক্ষে রাজধানীতে আয়োজন হয় জশ্নে জুলুস। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকার পৃষ্ঠপোষকতায় এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সহযোগিতায় জয়েন্ট কোয়ার্টার মাদ্রাসার সামনে থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই জুলুস শুরু হয়। এতে কয়েক শত ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। জুলুসটি মোহাম্মদপুর টাউন হল প্রদক্ষিণ করে আবারও জয়েন্ট কোয়ার্টার মাদ্রাসার সামনে এসে শেষ হয়। এরপর একটি মাহফিলের আয়োজন করা হয়। করোনা ভাইরাস, ওটার জন্য দোয়া করতেছি আমরা। ওটার যেমন আল্লাহ যেমন যারা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা দান করুক, যারা মৃত্যুবরণ করেছেন তাদের শাহাদাত দান করুক। জাতিসংঘ সহ বিশ্বের যত অভিভাবক সংস্থা আছে সব সংস্থাকে আমরা একটা সম্মিলিত একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য বলবো, আমাদের পেয়ারা নবী সহ সকল নবী এবং রসুলদের শান মান ইজ্জত রক্ষার জন্য পৃথিবীর সকল মুসলমান একতাবদ্ধ হয়ে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করতেছি। ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কিশোর আলো, আনিসুল হক সহ 10 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য 12 নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। অভিযোগ গঠনের আদেশ প্রস্তুত না হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস নতুন এই দিন ধার্য করেন। এর আগে 13 অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস আজকের দিন ধার্য করেছিলেন। সাভারের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান হত্যা মামলায় 3 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতরাতে সাভারের রাজেশন এলাকা থেকে আজাদ এবং রনিকে গ্রেফতার করে র্যাব। আরেক আসামি আরিফকে নড়াইল থেকে গ্রেফতার করে পুলিশ। র্যাবের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি এবং আজাদ হত্যার কথা স্বীকার করেছে। তাদেরই দেয়া তথ্য অনুযায়ী আরও এক আসামিকে গ্রেফতারের চেষ্টাও চলছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মধুমতি বিলে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এতে 20টি নৌকা অংশ নেয় আর জেলার বিভিন্ন স্থান থেকে আগত হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে বিল পার পরিণত হয় মানুষের মিলন মেলায়। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সুবহান মেম্বার দল। বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় রেফ্রিজারেটর এবং রঙিন টিভি। এএফসির দর্শক সেরা গোলের তালিকার শীর্ষ 16তে জায়গা করে নিয়েছে আবাহনীর ফুটবলার সোহেল রানার গোল। সিঙ্গাপুরের হোম ইউনাইটেডের ফুটবলার খায়রুল নিজামকে হারিয়েছেন বিপুল ভোটে। সোহেল রানা পেয়েছেন 80%-এরও বেশি ভোট। আর গেল বছর এএফসি কাপে আবাহনীর হয়ে উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল 25-এর বিপক্ষে এই গোলটি করেন তিনি, যা এএফসির সপ্তাহের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আর এই সমঝোতা স্মারকের ফলে একাডেমিক এবং গবেষণার ক্ষেত্রে উভয়ের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। এছাড়া বিউপির শিক্ষার্থী ও ফ্যাকাল্টি মেম্বারদের ওয়েভার, ইন্টার্নশিপ, সেমিনার, ওয়ার্কশপ, জব ফেয়ার সহ বিভিন্ন সুযোগও অবারিত হবে। মিরপুরে বিউপির বিজয় অডিটোরিয়ামে ওএফসিডির উদ্যোগে এই সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়। আইন ও বিচার বিভাগের উন্নয়নে একসাথে কাজ করবে বাংলাদেশ ভারত। নবযুক্ত
নবনিযুক্ত ভারতের হাইকমিশনের সাথে সাক্ষাতের পরে কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে গুলশানে মন্ত্রীর বাসায় বৈঠক করেন বিক্রম দোরাইস্বামী। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তারা আলোচনা করেন। বৈঠকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ভারত আইন ও বিচার বিভাগের উন্নয়নে কাজ করার এক প্রশ্নের জবাবে হাইকমিশনার দোরাইস্বামী বলেছেন, করোনা মোকাবেলায় বাংলাদেশের সাফল্য শিক্ষণীয়। To underline our willingness to cooperate in all fields related with the law, with legal studies, with judicial cooperation and also parliamentary cooperation. আজকের থেকে আমরা এই আলাপ আলোচনা আরও চালিয়ে যাব এবং ভবিষ্যতে আমরা আজকে যেই সব কথাবার্তাগুলি বলেছি সেইগুলি আমরা কাজে পরিণত করব। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি বরাদ্দের ভাগ বাটোয়ারা নিয়ে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে সেখানকার মেয়র সহ 15 জন আহত হয়েছে এবং দুপুরে শিবগঞ্জ জেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, উপজেলা প্রশাসনের মাসিক সভায় 40 দিনের কর্মসূচির কাজে ভাগ বাটোয়ারা নিয়েই এই ধরনের বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে সংঘাত সংঘর্ষ শুরু হয়। এতে করে পৌর মেয়র কারিবুল হক রাজিন সহ অন্তত 15 জন আহত হয়েছে। সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে যুবদলের 42তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে নাটোরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপির জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হয়। বের করা হয় তখন শোভাযাত্রা। বিএনপির পক্ষ থেকে সমালোচনা এবং আলোচনা সভার আয়োজনও ছিল। তখনই বক্তারা বলেছেন, অভিযোগ করে দেশে স্বৈরশাসন চলছে, গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। পাকিস্তানের পেশোয়ারে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 8 জন নিহত হয়েছে এবং বুধবারের এই হামলায় শতাধিক মানুষ আহত হয়েছে। প্রশাসন বলছে, প্লাস্টিকের ব্যাগে বিস্ফোরক নিয়ে জামিয়া জুবাইরিয়া মাদ্রাসায় ঢুকে পড়ে অজ্ঞাত ব্যক্তিরা। পুলিশ জানায়, বিস্ফোরণের সময় মাদ্রাসাটিতে প্রায় 1000 শিক্ষার্থীও ছিল। নিহতদের বেশিরভাগ শিক্ষার্থীর বয়স 20 থেকে 22 বছরের মধ্যে। এখন পর্যন্ত এই হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করে নেয়নি। হবিগঞ্জে 105 প্রশিক্ষণার্থী নিয়ে শাহজিবাজার স্পোর্টস একাডেমির যাত্রা শুরু হয়েছে। আজ বিকেলে শাহজিবাজার বড় মাঠে কেক কেটে পায়রা উড়িয়ে একাডেমির উদ্বোধন করেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। উদ্বোধন উপলক্ষে শাহজিবাজার স্পোর্টস একাডেমি এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামছে চ্যাম্পিয়ন্স বায়ার্ন মিউনিখ, লিভারপুল, রিয়াল মাদ্রিদ সহ অন্যান্য জায়ান্টরা, যেখানে রাত 2টায় বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শাখতার দোনেস্কের কাছে 3-2 গোলে হেরেছে জিদান শিশুরা। এরপরে এল ক্লাসিকোতে দাপুটে জয়, আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে লস ব্লাঙ্কোস। চোট কাটিয়ে এই ম্যাচে খেলবেন অধিনায়ক সার্জিও রামোস, এডেন হ্যাজার্ড। এদিকে সি গ্রুপের লড়াই রাতে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। রাত 2টায় ফ্রান্সের ঐতিহ্যবাহী ক্লাব অলিম্পিক মার্সেইয়ের আতিথ্য নেবে সিটিজেনরা। ইংলিশ লিগের সময়টা ভালো না কাটলেও পর্তুগিজ চ্যাম্পিয়ন্স পোর্তোর বিপক্ষে দাপুটে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করেছে গার্দিওলার দল। ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুলও মাঠে নামবে এবং একই সময় ড্যানিশ ক্লাব এফসি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অলরেডরা। দর্শক, আজকে সব খবর এখানেই ছিল, শেষ করে দিচ্ছি। আপনারা যারাই এতক্ষণ সাথে ছিলেন অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন।